বাংলাদেশের ছেলেমেয়েরা ছোটবেলা থেকে অন্তত 12টা বছর ইংরেজি ভাষা পড়ে, তারপরে ইংরেজি ভাষা নিয়ে তার সবচেয়ে হীনমন্য। কিন্তু এই মাতৃভাষায় যদি তার পড়াশোনার সুযোগ থাকতো, আমি নিশ্চিত যে তাদের জ্ঞান বিজ্ঞানের জগৎ অনেক প্রশস্ত হতে পারত, অনেক সম্প্রসারিত হতে পারত, যদি সেই সুযোগটা থাকতো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলো আইয়ুব খান এই চিন্তা করে যে ঢাকা শহর থেকে একটু দূরে করলে রাজনীতি হবে। 80 দশকে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও একটা শক্তিশালী ভূমিকা সেই সময় 80 দশকে আমরা দেখেছি। তার মানে সরকার কি চায়? সরকার কি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজের একটা দলীয় প্রতিষ্ঠান করতে চায় এবং তার মাঝখান তৈরির কারখানা বানাতে চায়? তাহলে শিক্ষিত জনগোষ্ঠী কোথায় তৈরি হবে? এখন বিশ্ববিদ্যালয়গুলিতে তো মোটামুটি দেখাই যায় যে যার ক্লাসে পড়াইতেও ভালো লাগে না, নিজের বইপত্র পড়তেও ভালো লাগে। ওখানে তো দেখে যে ভবিষ্যৎটা পরিষ্কার, দেখা যাচ্ছে যে খুবই উজ্জ্বল হচ্ছে আমি যদি সরকারি ছাত্র সংগঠনের সাথে যাই। আবার যদি না যাই তাহলে আমার জীবন বিপর্যস্ত হয়। তুমি টাকা নেই বলবা কেন? অনুপাত হইলে তোমার 6% তুমি অন্যরা দিতে পারে, অন্যরা তো 12% বন্ধ দেয়, তো তোমার 6% দিতে অসুবিধা। তো পাড়ায় যদি আপনি লাইব্রেরি করেন তাহলে কত কর্মসংস্থান হয়? পাড়ায় যদি কমিউনিটি সেন্টার হয়, কালচারাল থিয়েটার অ্যাক্টিভিটিস হয়, কত কর্মসংস্থান হবে? যদি জিওলজি ডিপার্টমেন্ট শেভরনের চাঁদা দিয়ে চলে কিংবা এশিয়ানার্জির চাঁদা দিয়ে চলে, তাহলে ওই শিক্ষার্থীরা যদি ওইখানে যতই টাকা পয়সা আসে সে তো জ্ঞান যোগ করবে না। আগের সরকার গত 15 বছরে অনেক ক্ষেত্রে নিজেরা দায় মুক্তি দিয়েছে, নিজেদের অনেক অপরাধ করেছে, তারা ভেবেছে যে দায় মুক্তি আইন দিয়ে তাদের সব, সেটা তো হয়নি। হঠাৎ করে মানুষ এত বিক্ষুব্ধ রাগ ক্রোধ নিয়ে রাস্তায় বন্দুকের সামনে দাঁড়ায়নি। এটা বহুদিনের, এগুলো নিয়ে কথা বলতে বলতে কিংবা তার মধ্যে রাগ জমতে এই জিনিসটা হয়েছে। কেমন বিশ্ববিদ্যালয় চাই এই কথাটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক, যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক গত কিছুদিনে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক আসলে 10 বছর ধরেই কাজ করছিল এবং 10 বছরের মধ্যে একটা বড় আকারের ওয়ার্কশপ হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে মূল থিম এটাই ছিল। এখন আমরা যে কথা বলি কিংবা এই সমস্ত আলোচনা করি সেগুলি কে শুনবে? এটা আমাদের প্রশ্ন করেছে যে কার কাছে বলেন। এটা যখন একটা খুব ডাক সাইটে সরকার ছিল ক্ষমতায়, মহাপরাক্রমশালী, তখন আমরা বলেছি, এবং এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, তখন আমরা বলছি, কিন্তু কে শুনবে সেটা হচ্ছে একটা প্রশ্ন। মানে আমরা তো বলছি এটা, এবং এটা শিক্ষকদের মধ্যে থেকে যেমন খুব বেশি সংখ্যক শিক্ষকরা যে এগুলি নিয়ে খুব চিন্তিত তা না, কিন্তু যারা চিন্তিত তারা কিন্তু বলছে, ব্যক্তিগতভাবে বলছেন। এখানে যারা আছেন তারা সবাই এইসব বিষয়ে লেখালেখি করেন, গবেষণা করেন। ফেসবুকে তো রীতিমতো লেখেন। আমার মনে হয় ফেসবুকে কামরুল হোসেন মামুন মধ্যে সবচেয়ে বেশি প্রাথমিক শিক্ষা থেকে একেবারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনেক খুব নিয়মিতভাবে তিনি লেখেন। তো এগুলি কিন্তু শোনার লোক নাই, এটারও একটা সমস্যা। আমাদের দেশে যত নীতি প্রণীত হয়, যা কিছু নীতি প্রণীত হচ্ছে, আপনি ধরেন পানি নীতি বলেন কিংবা জ্বালানি নীতি, শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, যত ধরনের নীতি প্রণীত হচ্ছে সব সরকারের সময় এই নীতি প্রণয়নের সাথে বিশ্ববিদ্যালয়ের যুক্ত থাকার কথা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যুক্ত থাকার কথা, শিক্ষার্থীদের কোনো না কোনোভাবে তার মধ্যে যুক্ত থাকার কথা। কোনো সম্পর্ক নাই। যা কিছু নীতি প্রণীত হয়, আপনি এমনকি মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব তারাও কিন্তু অনেক সময় জানে না যে কি নীতি প্রণীত হচ্ছে। আপনি যদি একটা পানি নীতি জানতে চান, জ্বালানি নীতি জানতে চান, আপনি মন্ত্রীকে জিজ্ঞেস করলে বলবে যে হ্যাঁ আছে, হ্যাঁ এরকম, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে জানাচ্ছি, এরকম। তো সে হয়তো শেষ পর্যন্ত বলবে আপনি ইয়েতে যান, আপনি যদি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে যান কিংবা বিশ্ব ব্যাংকে যান, ওইখানে গিয়ে পেতে পারেন। মানে এগুলি বিভিন্ন প্রজেক্টের অংশ হিসেবে বিভিন্ন নীতি আসে। যেমন বাংলাদেশ এডুকেশন ইন স্ট্যাটিস্টিক্স কিংবা পলিসি স্টাডি, এইটার ব্যাপারে 3টা ভলিউম প্রকাশিত হয়েছিল 2000 সালে বিশ্ব ব্যাংকে। আপনারা খেয়াল করলে ওই 2000 সালের ডকুমেন্টগুলি যদি দেখেন এবং পরবর্তীকালের শিক্ষার যে ধারাবাহিকতা যদি দেখেন, যে ধরনের সিদ্ধান্তগুলো সরকার নিচ্ছে, দেখবেন যে ওইটার বাস্তবায়ন হচ্ছে। এখন তাহলে সরকার কোথায়? এত মহাপরাক্রমশালী সরকার, তার কোনো নিজস্ব চিন্তা নাই এবং তার নিজের যারা সাপোর্ট বেস শিক্ষক এবং শিক্ষার্থী তারাও জানে না কিভাবে এক একটা নীতি প্রণীত হচ্ছে। শিক্ষানীতি 2010 সালে একটা শিক্ষানীতি হয়েছে, সেই শিক্ষানীতির মধ্যে যা যা ধারা ছিল তার অনেকগুলি কোনো খবরই নেই, কোনো বাস্তবায়নই হয়নি। হঠাৎ করে যে শিক্ষাক্রম কোত্থেকে আসলো, শিক্ষানীতির মধ্যে এটা ছিল না, এটা কোত্থেকে আসলো, কে সিদ্ধান্ত নিল, কোথায় সিদ্ধান্ত নিল, কোথায় আলোচনা হলো? মানে জনগণের এবং যারা সংশ্লিষ্ট তাদের কারো কোনো যুক্ততা থাকে না। ধরেন অর্থনৈতিক নীতি প্রণয়নের ক্ষেত্রে তো সারা বাংলাদেশের অর্থনীতি সংক্রান্ত যত বিভাগ আছে বিশ্ববিদ্যালয়ে থাকার দরকারটা কি? যদি
দেশের একটা নীতিমালা প্রণীত হচ্ছে, সেটা বিজ্ঞান হোক, সমাজবিজ্ঞান হোক, দর্শন হোক, সেটার সাথে যদি বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক না থাকে, বিশ্ববিদ্যালয় থাকার কি যুক্তি? আপনি ধরেন যে অনুসন্ধান উত্তোলন, আমরা যেটা জ্বালানি অনুসন্ধান, গ্যাস আমরা পারি না এটা আমরা শুনি সবসময়। তো যদি নাই পারেন তাহলে এতগুলো প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কি লাভ? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাই যদি না পারে, মানে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যাওয়ার পরে তাদের যদি সেই ক্ষমতাই তৈরি না হয়, কিন্তু আসলে কি পারে না? আসলে পারে, কিন্তু এই যুক্ততাটা তৈরি করা হয় না। যে কারণে আমাদের শিক্ষার্থীরা যারা পাশ করে বেরোচ্ছে, তারা বিদেশে অন্যান্য বহু দেশে গিয়ে তারা খুব কৃতিত্বের সঙ্গে বিভিন্ন ভূমিকা পালন করছে। এবং আমি অনেক মানুষের সাথে দেখা হয় প্রবাসে গেলে, যাদের মধ্যে একটা হতাশা আছে যে তারা দেশে কাজ করতে চায় কিন্তু কোনো কাজ করতে পারে না। এরকম প্রবাসী অনেকে আছে। দেশের মধ্যেও যারা আছে তাদের মধ্যে একটা অতৃপ্তি থাকে। আপনি টাকা কামাই করার লক্ষ্য হইলে তো অন্য কাজ করলেও চলে, কিন্তু শিক্ষকতায় আসলে কিংবা গবেষণায় আসলে একটা তৃপ্তির জায়গা হচ্ছে যে তার শিক্ষা গবেষণা সেটা কতটা কাজে লাগবে এবং কতটা প্রভাব বিস্তার করবে সমাজের মধ্যে কিংবা রাষ্ট্রে। সেই প্রভাব নাই, সেটার কোনো চাহিদা নাই। এই যে চাহিদা, আপনার চাহিদা, এটা আলোচনার মধ্যে বারবার আসছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তার চাহিদা অনুযায়ী যদি শিক্ষা না হয় তাহলে কিভাবে হবে? তো এই চাহিদাটা তো প্রথমত রাষ্ট্র থেকে আসতে হবে। একটা রাষ্ট্র সে জনগণের একটা এখতিয়ার নিয়ে কাজ করছে, সেই রাষ্ট্র বিভিন্ন ধরনের নীতিমালা করছে, সেই জায়গাগুলো তো পূরণ করার জন্যই জ্ঞান বিজ্ঞানের জগৎ। আপনি ধরেন যে পিএইচডির কথা আসলো, পিএইচডি তো একটা গবেষণা, সেই গবেষণার তো তার একটা যোগাযোগ থাকতে হবে। আপনি খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশে বহু গবেষণা হচ্ছে, পিএইচডি গবেষণা সহ এমফিল গবেষণা। পিএইচডি এবং এমফিল এই দুইটা পাবলিক বিশ্ববিদ্যালয় বা সর্বজন বিশ্ববিদ্যালয়ে যে এই এমফিল এবং পিএইচডি, এটার মধ্যে দিয়ে কিন্তু একটা বড় ধরনের গবেষণা হয়, মানে সংখ্যা অনেক, মান নিয়ে তো প্রশ্ন আছে, কিন্তু যা হচ্ছে সেটার সাথে কিংবা বাংলাদেশের শিক্ষার্থী যারা বিদেশে গবেষণা করে, ধরেন পিএইচডি করছে, এমফিল করছে, সেটা যে গবেষণা, কিংবা প্রবাসীরা বা অন্য দেশে যারা থাকে তারা এই দেশে যারা গবেষণা করে, কিংবা এই দেশে বসেই যে গবেষণাগুলো হয়, তার কয়টা গবেষণার সাথে বাংলাদেশের নীতি কাঠামো সম্পর্ক আছে এবং কয়টা গবেষণা বাংলাদেশের মানুষ জানে? কোনো সম্পর্কই নেই। মানে একটা জ্ঞানের ক্ষেত্রে এত বিচ্ছেদ, এটা তো বর্তমান সময়ে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং পুরো কাঠামোর একটা বড় সমস্যা, যে যা কিছু জ্ঞান উৎপাদন হচ্ছে তার সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। এটা একটা বড় কারণ হচ্ছে ভাষা। আরেকটা কারণ হচ্ছে যে এটার কোনো প্রক্রিয়াই নাই। ধর মাতৃভাষায় শেখার কথা বলা হচ্ছে, যে মাতৃভাষায় আমি আমার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে জানি যে আমরা যখন ক্লাসে যাই, ক্লাসে সব শিক্ষক রেফারেন্স বই দিতে হয়। রেফারেন্স বই দেওয়ার সময় তো ওই ইংরেজি বই বেশি আসে, কারণ বাংলা বই নাই। এবং আমরা পরিষ্কার জানি যে ইংরেজি বই আমি দিচ্ছি রেফারেন্স, কিন্তু ছেলেমেয়েরা আসলে পড়তে পারবে না, কারণ এই যে ইংরেজি ভাষা জানে না। আমাদের অনেক সময় যে বিভিন্ন এমপ্লয়াররা বলে যে আপনারা কি দিচ্ছেন, ইংরেজি ভাষা জানে না। এটা আমার একটা প্রশ্ন, যে বাংলাদেশে ব্যাংকে চাকরি করতে গেলে ইংরেজি ভাষাটাই কেন জানতে হবে? আমি বুঝলাম না। মানে ব্যাংকিংটা তার জানতে হবে, কিন্তু তার ইংরেজি ভাষা কেন জানবে? বাংলাদেশে যারা ব্যাংকে যারা গ্রহীতা, যারা ব্যাংকে কাজ করতে যাচ্ছেন, তারা কি সবাই অন্য ভাষার মানুষ, অন্য দেশের মানুষ, যে তাদের ইংরেজি ভাষায় তাদের সাথে কথা বলতে হবে নাকি? মানে এটা যারা এমপ্লয়ার, যারা চাকরি দিচ্ছেন, তারা একটা যুক্তি হিসেবে যে বলেন যে আপনাদের এখান থেকে যোগ্য কাউকে পাচ্ছেন, কি যোগ্যতা পাচ্ছেন না? ইংরেজি জানে না। ইংরেজি জানা তো খুব ভালো জিনিস, দরকার আমাদের, কিন্তু ওইটা ব্যাংকের চাকরি কিংবা পাবলিক একটা প্রতিষ্ঠানের চাকরি কিংবা অন্যান্য প্রাইভেট একটা কোম্পানির একটা চাকরি, এই সমস্ত চাকরির জন্য ওইটাই প্রধান যোগ্যতা কি কারণে হয়, অন্যান্য যোগ্যতা কেন হয় না? মাতৃভাষা আমার যেটা নিজের পরিষ্কারভাবে বুঝতে পারি যে আমি তো ইংরেজি বই রেফারেন্স দিচ্ছি, কিন্তু ইংরেজি বই তো সে পড়ছে না। সে কোথায় যাচ্ছে শেষ পর্যন্ত? সে যাচ্ছে বড় ভাই, বড় আপা, আগে যেগুলো আছে সেগুলো নোট, আগে ফটোকপি হইতো, এখন তো প্রিন্ট করা সহজ, কম্পিউটারে আছে, এখন কপি পেস্ট এই সমস্ত ইত্যাদি হতে পারে। তো সেই পথে যাচ্ছে, সে কিন্তু বইয়ের মধ্যে তাকে নেওয়া যাচ্ছে না। কারণ কি? তার একটা বড় ধরনের কি এটা কেন? এটা একটা সাইকোলজিক্যাল প্রশ্ন, যে বাংলাদেশের ছেলেমেয়েরা ছোটবেলা থেকে অন্তত 12টা বছর ইংরেজি ভাষা পড়ে, তারপরে ইংরেজি ভাষা নিয়ে তার সবচেয়ে হীনমন্যতা। বিদেশে যাচ্ছে, বিদেশে গিয়ে রুশ ভাষা শিখে, রুশ ভাষায় পিএইচডি করেছে। আমাদের অনেক বন্ধু আছে যারা রুশ ভাষায় পিএইচডি করেছে, জার্মান ভাষায় পিএইচডি করছে, ফ্রেঞ্চ ভাষায় পিএইচডি করছে, শিখে ফেলছে 1 বছর 2 বছরের মধ্যে ভাষা। তারপরে চর্চা করতে 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 উঠে পিএইচডি পর্যন্ত। পিএইচডি করতে গেলে তো যথেষ্ট দক্ষতা লাগে, কিন্তু ইংরেজি ভাষা 12 বছর পড়ার পরেও তার মধ্যে ওই হীনমন্যতা বোধ। সেটা তো একটা কলোনিয়াল ইয়ের কারণে, যে শিখে ফেললাম নাকি, একটা ভয়, মনে হয় যে এটা কি করে শিখবো, এটা সম্ভব নাকি যে ইংরেজি ভাষা পাবো। কিন্তু এই মাতৃভাষায় যদি তার পড়াশোনার সুযোগ থাকতো, আমি নিশ্চিত যে
তাদের জ্ঞান বিজ্ঞানের জগৎ অনেক প্রশস্ত হতে পারতো, অনেক সম্প্রসারিত হতে পারতো যদি সেই সুযোগটা থাকতো, যদি ওই ধরনের পাঠ্যপুস্তক থাকে। এটা তো রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগতভাবে কেউ কেউ বাংলা ভাষায় বই লিখতে পারেন, কিন্তু এটা রাষ্ট্রীয় উদ্যোগ না থাকলে তো এটা আসলে হয় না। তো যাই হোক, আমরা যে বিশ্ববিদ্যালয়ে যে এই সমস্ত বিষয়গুলো আমরা আগেও আলোচনা করেছি, এবং এইখানে আলোচনা করতে গিয়ে আমরা সবসময় যেটা দেখছি যে বিশ্ববিদ্যালয় নিজে নিজে তো আসলে, যেটা মামুন বলেছেন যে ওইরকম বিশ্ববিদ্যালয় হইতে পারবে না। তো রাষ্ট্রের ভূমিকাটা এখানে গুরুত্বপূর্ণ। রাষ্ট্র ব্যবস্থা কেমন? তো পাকিস্তান আমল থেকে কি কি পরিবর্তন হলো? আপনি ধরেন আইয়ুব খানের সময়, জেনারেল আইয়ুব খানের সময় তো এখানে বিশ্ববিদ্যালয় বেশ কয়েকটা নতুন হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলো আইয়ুব খান, এই চিন্তা করে যে ঢাকা শহর থেকে একটু দূরে করলে এখানে রাজনীতি হবে, দূরে থাকলে। এখন আইয়ুব খান বেঁচে থাকলে দেখতে পারতো যে তার এই চিন্তা কতটা সফল হয়েছে। তো সেই রকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করলে এরকম বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় তখন হইল, এবং তার প্রধান অস্ত্র ছিল সেই সময় এনএসএফ বলে একটা প্রতিষ্ঠান, ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন। সেটা হলো তার আইয়ুব খান, মোনেম খানের একটা প্রিয় বাহিনী। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা পাহারা দেয় যাতে অন্য ছাত্র সংগঠন না কাজ করতে পারে, শিক্ষকরা যেন সরকারের ইচ্ছার বিরুদ্ধে না কাজ করে। এই ডক্টর আবু মাহমুদ বলে একজন ছিলেন এখানে অর্থনীতি বিভাগের শিক্ষক, প্রফেসর, তাকে রীতিমতো হামলা করলো, আক্রমণ করলো এনএসএফ। আর শামসুল জহর কথা তো আপনারা জানেন যে সরাসরি আর্মির গুলিতে নিহত, শহীদ হলো। তো ওই এনএসএফ এর, আমরা স্বাধীনতার পরে ভাবলাম যে এনএসএফ শেষ, এখন তো আমরা স্বাধীন দেশ। সেই এনএসএফ কিন্তু শেষ হয়নি, এনএসএফ কিন্তু চলতেই থাকে। আমরা যে ছাত্র রাজনীতির সমস্যার কথা বলি, ছাত্র রাজনীতি বললেই যে একটা সন্ত্রাসী রাজনীতির কথা বলা হয়, এটা ছাত্রলীগ স্পেসিফিক না। ছাত্রলীগ মানেই সন্ত্রাসী তা না, ছাত্রলীগ সবসময় সন্ত্রাসী না। যখন আওয়ামী লীগ সরকারে থাকে তখন হচ্ছে ছাত্রলীগ সন্ত্রাসী। এবং এইটা হচ্ছে, এটার সিনড্রোমটা হলো সরকারি ছাত্র সংগঠন, মানে সরকারে যে থাকে তার যে ছাত্র সংগঠন, তার ভূমি। এটা এনএসএফ থেকে শুরু হয়েছে, তারপরে আমরা স্বাধীনতার পরে ছাত্রলীগকে দেখেছি। 1973 সালে সেই ডাকসু জাকসু ইলেকশনের মধ্যে ব্যালট বাক্স ছিনতাই এই সমস্ত করেছে সেই সময়কার ছাত্রলীগ। এবং পরবর্তীকালে যা ছাত্রদল তৈরি হতে সময় লেগেছে, সেই সময়টা খুব ভালো সময় ছিল। ওই সময় আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ওই সময় কোনো টেনশন ছিল না। আবার 80 দশকে হুসাইন মোহাম্মদ এরশাদ শুরু করেছে, কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদের সময় পারে নাই। এই কারণে পারে নাই যে সেই সময় সম্মিলিত বিরোধী দল ছিল খুব শক্তিশালী, তখন আওয়ামী লীগ, বিএনপি, বামপন্থীরা সবাই একসাথে ছিল। তো তার ফলে জাতীয় ছাত্র সমাজ কোনো সুবিধা করতে পারে না, এবং সেই কারণে 80 দশকে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও একটা শক্তিশালী ভূমিকা সেই সময় 80 দশকে আমরা দেখেছি। 91 থেকে আবার দলীয় শুরু হইল, এবং শিক্ষকরাও ভাগ হয়ে গেল, এবং ছাত্র সংসদ নির্বাচন আর হইল। ছাত্র সংসদ নির্বাচন সেখান থেকে শেষ। তাহলে রাষ্ট্র কিভাবে বিশ্ববিদ্যালয়কে দেখে সেটার উপরে তো নির্ভর করে অনেক কিছু। রাষ্ট্র যদি বিশ্ববিদ্যালয়কে এভাবে চায় যে এখানে আমাদের স্থাবক তৈরি করতে হবে, এবং বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে যাতে আমাকে কোনো প্রশ্ন কেউ করতে না পারে, শিক্ষক এরকম থাকতে হবে, এবং শিক্ষার্থীদের মধ্যেও কোনো নতুন কিংবা সৃজনশীল তৎপরতা থাকতে পারবে না, এইটা নিশ্চিত করতে হবে। নিশ্চিত করার জন্য সন্ত্রাসী লাগবে, মাস্তান লাগবে, আর প্রশাসন যাতে তাদেরকে সাহায্য করে সেই জন্য মেরুদণ্ডহীন প্রশাসন লাগবে। তার মানে মেরুদণ্ডহীন এবং মাস্তান, এই দুইয়ের সমাবেশ লাগবে। এটা হচ্ছে সরকারের ইচ্ছা। এই সরকারের ইচ্ছা পূরণ করতে করতেই বিশ্ববিদ্যালয়গুলোর এই আজকের এই পরিণতিটা হয়েছে। মানে এটা শুধু গত 15 বছরে হয়েছে, এই পুরো কৃতিত্বটা আওয়ামী লীগকে আসলে দেওয়া যাবে না, কারণ এইটা একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে আসছে। এবং আওয়ামী লীগ এখানে বলতে পারেন যে যেহেতু তারা ক্ষমতা থেকে সরে নাই, মানে এই যে লাস্ট যে এই সময়টা জুলাই আগস্টে যে ক্ষমতা থেকে তারা গেল, এটার ক্ষেত্রে তো এটা মূল কৃতিত্ব যদি কাউকে দিতে হয় শেখ হাসিনাকে দিতে হবে, কারণ তিনিই তৈরি করেছেন পুরো পরিস্থিতিটা। এমনভাবে করেছেন যে তার চলে যাওয়া ছাড়া আর অন্য কোনো বিকল্প মানুষের সামনে ছিল না। কিন্তু তার আগে এই টিকে থাকলেন তিনি নির্বাচন ছাড়া মেয়াদ উত্তীর্ণ সরকার হিসেবে। তার তো মেয়াদ ছিল 2008-এ নির্বাচিত হয়েছে, তারপরে তার কোনো নির্বাচন হয় না। 2014 থেকে তিনি মেয়াদ উত্তীর্ণ আসেন। সে মেয়াদ উত্তীর্ণ থাকার পরিণতিটা হচ্ছে ক্রমান্বয়ে আরো বেশি কর্তৃত্ববাদী, স্বৈরতন্ত্রী এবং ফ্যাসিবাদী হয়ে ওঠা। এবং তারই প্রকাশ আমরা বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে কি ভয়ঙ্কর একটা তার বহিঃপ্রকাশ ঘটল। একদিকে আমরা দেখলাম হলগুলো নির্যাতনের কারখানায় পরিণত হইল, আর প্রশাসন, উপাচার্য এবং অন্যরা কিরকম একটা স্থাবর মেরুদণ্ডহীন কিছু লোকের গোষ্ঠীতে পরিণত হল। শিক্ষকদের মধ্যে
এটা একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করলো তারা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় সহস্রাধিক শিক্ষক তারা বিবৃতি দিল যে নির্বাচন সুষ্ঠু হয়েছে 2018 সালের সেই রাতের নির্বাচন। কিংবা জাহাঙ্গীরনগরে যখন উন্নয়নের দুর্নীতি নিয়ে আন্দোলন হচ্ছে শিক্ষার্থী শিক্ষকদের, সেই সময় 200-250 শিক্ষক মানববন্ধন করলেন সেই দুর্নীতিবাজ উপাচার্যের পক্ষে। এইরকম শিক্ষকদের এরকম একটা ধস এবং শিক্ষার্থীদের মধ্যে এরকম একটা সন্ত্রাসী তৈরির প্রক্রিয়া, এই অবস্থাটা হচ্ছে এত দিনের ধারাবাহিকতার একটা পরিণতি। তো সুতরাং শিক্ষক নিয়োগ, তার আগে উপাচার্য নিয়োগ কিভাবে হবে? আমাদের তো স্বায়ত্তশাসন 73-এ স্বায়ত্তশাসনটা এসেছিল, যেটা আমি বললাম আইয়ুব খানের সময়ে। সেই স্বৈরতন্ত্রী ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের যেন পরাজিত না করতে পারে, যেন জ্ঞান বিজ্ঞান চিন্তার স্বাধীনতা থাকে, সেইটাকে লক্ষ্য হিসাবে সামনে রেখে 73-এর অধ্যাদেশ হয়েছে। 73-এর অধ্যাদেশ হচ্ছে একটা মুক্তিযুদ্ধের ফলাফল কিংবা মুক্তিযুদ্ধের প্রাপ্তি। 73-এর অধ্যাদেশ এটা যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এটার অনুমতিটা অ্যাজাম্পশনটা হচ্ছে যে শিক্ষকরা দায়িত্বশীলভাবে কাজ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের নিজের মতো করে পড়বে। কিন্তু তার সীমাবদ্ধতা ছিল অনেকগুলো। সিন্ডিকেটে দেখা যাচ্ছে সরকারের প্রতিনিধি বেশি, সিনেটের মধ্যে সরকারের প্রতিনিধি বেশি, এবং সরকার যদি চায় তাইলে এই বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করতে পারে। এবং সেটারই প্রকাশ আমরা দেখলাম যে 4টা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন আছে, যে 4টা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার পরে প্রধান ছিল, সেই 4টা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন থাকলো। বাকি যে বিশ্ববিদ্যালয়গুলি হলো, বিশেষত সামরিক শাসনের সময়, এরশাদের সময় যে আইনগুলি হলো, সেগুলি দেখা গেল যে সব ওই 60 দশকের কোনো প্রতিষ্ঠা। আপনি যদি আইনগুলি দেখেন তাহলে 60 দশকে আইয়ুব খানের সময় যে শাসন ব্যবস্থা ছিল সেটারই কোনো প্রতিষ্ঠা হলো 80 দশক এবং পরবর্তী সময়। তো ওইটারই আবার পুনরুৎপাদন হইল। কিন্তু স্বায়ত্তশাসন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেটার সাথে আপনি পার্থক্য করতে পারবেন না। একটা সময় আমার মনে আছে যে সিনেটে নির্বাচন হয় বিশ্ববিদ্যালয় উপাচার্য, হঠাৎ করে একটা বছরে সরকার পরিবর্তন হইল এবং সেই সরকার এসে প্রথম কয়েকটা বিশ্ববিদ্যালয়ে তাদের ইচ্ছা মতো উপাচার্য নিয়োগ করবে, এটা তাদের ইচ্ছা। তো তখন যারা উপাচার্য হইতে চায় তারাও অনেক দেন দরবার করছেন, কোন আইনে এটা বদলানো যায়। 1973-এ তো এই সুযোগ নাই। তারপরে তাদের মধ্যে কোনো পণ্ডিত লোক, সে 1873 সালে চলে গেছে, 100 বছর পেছনে যায়, সেখান থেকে একটা লজিক নিয়ে আসছে, নিয়ে এসে তারপরে উপাচার্য চেঞ্জ করে দিল 2টা বা 3টা বিশ্ববিদ্যালয়। পরের যে সরকার আসলো তারা এসে একজন শিক্ষক উপদেষ্টা নিয়োগ করলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে, তিনি তার কর্তৃত্বে সকল বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাটা ঘটল। ওই যে উপাচার্য নিয়োগ যে শুরু হলো, যে সরকারকে সন্তুষ্ট করতে হবে, ছাত্রলীগকে সন্তুষ্ট করতে হবে, সচিবকে সচিবের কাছে যায় সার্চার করতে হবে, মন্ত্রী এমপি, এবং সর্বোপরি ছাত্রলীগকে সন্তুষ্ট। ছাত্রলীগের ইয়ে ছাড়া, সার্টিফিকেট ছাড়া কেউ উপাচার্য হতে পারে। আপনি ছাত্রলীগের যদি সার্টিফিকেট নেন, নিয়ে যদি উপাচার্য হন, উপ উপাচার্য হন, কোষাধ্যক্ষ হন এবং এই যে প্রবোস্ট ইত্যাদি হন, তাহলে তো হলের মধ্যে সে যদি নির্যাতনের কারখানা বানায় তাহলে তার কোন নৈতিক অধিকার থাকবে তার বিরুদ্ধে ওই শিক্ষক হিসেবে দাঁড়াবে? তার তো নৈতিক কোনো অধিকার থাকে না। তার ফলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তথাকথিত সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে পরিণত হয়। তার মানে সরকার কি চায়? সরকার কি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজের একটা দলীয় প্রতিষ্ঠান করতে চায় এবং তার মাঝখান তৈরির কারখানা বানাতে চায়? তাহলে শিক্ষিত জনগোষ্ঠী কোথায় তৈরি হবে? যারা দেশ চালাবে তারা কোথায় তৈরি হবে? দেখা যাচ্ছে যেভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবস্থা চলছিল, এটাই যদি চলতে থাকে তাহলে সর্বজন বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় এটা একটা ঠুনকো বিষয়ে পরিণত হবে। এটা আর কোনো কার্যকরিতা থাকবে না। যেটা আজম বলেছেন যে এটা একটা ইজ্জতের ব্যাপার, ইজ্জত চলে গেছে। মানে এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এটা তো এমনি এমনি হয়নি। এবং এই যে বিশ্ববিদ্যালয় তার মধ্যে যাচ্ছে, ফান্ড যাচ্ছে, এখন এইরকম, এটা হলো প্রথম উপাচার্য নিয়োগ কিভাবে হবে সেটা আমাদের একটা পরিষ্কার, মানে এমন একটা পদ্ধতি প্রক্রিয়া থাকতে হবে যেটাতে শিক্ষা, জ্ঞান এবং আত্মমর্যাদা এটা গুরুত্ব পাবে সবচেয়ে বেশি। এখানে কোনো সরকারি স্থাবর অনুগত এই সমস্ত বিষয়গুলো থাকতে পারবে। তাহলে এইটা হচ্ছে প্রধান। তারপরে হচ্ছে শিক্ষক নিয়োগ। শিক্ষক নিয়োগ কিভাবে হবে? একজন শিক্ষক যদি ভুল শিক্ষক নিয়োগ হয়, সে কি সর্বনাশ করতে পারে এটা আমাদের চোখের সামনে। আপনাদের এটা সব ইউনিভার্সিটিতে আছে যে কোনো বিভাগে একজন শিক্ষক যদি ওই ধরনের শিক্ষক হয় যার কোনো জ্ঞান বিজ্ঞানের সাথে সম্পর্ক, মানে এরকম শিক্ষক এখন বিশ্ববিদ্যালয়গুলিতে তো মোটামুটি দেখাই যায় যে যার ক্লাসে পড়াইতেও ভালো লাগে না, নিজের বইপত্র পড়তেও ভালো লাগে।
আছে না এরকম? পড়তেও ভালো লাগে না, পড়াইতেও ভালো লাগে না, কিন্তু সে শিক্ষক। গবেষণার তো প্রশ্নই নেই। তো ইলিয়াস ভাই বলতেন একটা কথা যে তারা তো এখন আর পড়বে না, তাদের তো আর পড়ার সময় নেই, তারা তো এখন বলবে শুধু। কিন্তু বলার জন্য তো ক্লাসে যেতে হবে, সে বলারও তো তার বলার এলাকাটা অন্য। কেউ কারো ঠিকাদার হওয়ার আগ্রহ, কারো পুলিশ হওয়ার আগ্রহ, কারো আমলা হওয়ার আগ্রহ, কিন্তু সে বিশ্ববিদ্যালয় শিক্ষক। তাহলে এই ধরনের লোক যদি নিয়োগ করা হয়, কি ধরনের সর্বনাশ, মানে জমির জালিয়াতি, জমির দালালি করে কিংবা জমি কেনা বেচা করে, এই ধরনের লোক প্রভাবশালী শিক্ষক বিশ্ববিদ্যালয়। এবং তারা নির্ধারণ করছে যে কে উপাচার্য হবে, কিংবা সিনেটে সে সিনেটের সদস্যদের কাছ থেকে ভোটও পাচ্ছে না, বেশ উল্লেখযোগ্য মাত্রায় ভোট পাচ্ছে। তো তার মানে এটার এই যে সর্বনাশের জন্য তো বহু মাত্রে একটা যোগাযোগ এবং ভূমিকা, বহুজনের ভূমিকার মধ্যে ভূমিকা পালন করে। শিক্ষক নিয়োগটা আমাদের পদ্ধতিগতভাবে এটা খুবই জোরদার গলায় আমাদের বলা দরকার। তারপরে হচ্ছে শিক্ষার্থী ভর্তি আমাদের ভর্তি পরীক্ষা যেগুলো হয় গুচ্ছ পদ্ধতি, একটা মানে হয়রানি শেষ, সারা বাংলাদেশের মানুষকে হয়রানি করার যে একটা বন্দোবস্ত গুচ্ছ পরীক্ষায় হয়েছে। আবার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর যে সমস্ত পরীক্ষা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রশ্নগুলো ধরে নেওয়া হয় যে যারা পরীক্ষা দিবে তারা সবাই শহরের এবং তারা নাগরিক এবং তাদের খুবই ভালো ব্যবস্থা আছে, তাদের মোবাইল আছে, তাদের ল্যাপটপ আছে, তারা ইংরেজি মাধ্যমে লেখাপড়া করে, এই ধরনের শিক্ষার্থীরা এই ভর্তি পরীক্ষা দিবে। প্রশ্নের ধরনটা থাকে এরকম। তো এই যে তার ফলে যে মেধার যাচাইটা সেটাও ঠিক মতো হয় না। আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলোতেই কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অনার্স এবং মাস্টার্সে পড়াশোনা করে। আমাদের বিশ্ববিদ্যালয় কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয়, কিন্তু এই যে কলেজগুলো, পাবলিক কলেজ, এই কলেজগুলোর সংখ্যা, ছাত্র শিক্ষার্থীর সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। এবং এই কলেজগুলোতে বহু পোস্ট খালি, শিক্ষক নেই, এবং বড় বড় সিলেবাস করে দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, খুবই কঠিন করে, মানে কঠিন সিলেবাস করার একটা প্রতিযোগিতা করে দিচ্ছে, কিন্তু এটা পড়ানোর কোনো শিক্ষক নেই। এবং ক্লাসরুম ধরেই নেওয়া হয়েছে যে ক্লাস থাকবে না। এক একটা ক্লাসের শিক্ষার্থী 200-250, বসা যায় 50-60 জন, তারা ধরেই নিচ্ছে যে এখানে আসবে না, শিক্ষার্থীরা আসে না, শিক্ষকরা আসে না, মানে দুজনের একটা প্রতিযোগিতা, কে কাকে, এক একজন খোঁজে, মানে কোনো ক্লাসের খবর নেই, কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে। আবার তো কিভাবে তাহলে পরীক্ষা হবে? ওর মধ্যে তাহলে পরীক্ষা, এই যে প্রশ্ন ফাঁস নকল এমনি হয় না, পুরো প্রক্রিয়ার মধ্যেই শিক্ষা বলে কোনো কিছু নেই। আবার তার সাথে তো সরকারি ছাত্র সংগঠনের দাপত্য আছে, সেখানে টাকা পয়সা, টেন্ডারবাজি, তারপরে চাঁদাবাজি, ওগুলো আছে। এবং ওইখানে একজন শিক্ষার্থী দেখে যে ভবিষ্যৎটা কোথায় ভালো, ওখানে তো দেখে যে ভবিষ্যৎটা পরিষ্কার দেখা যাচ্ছে যে খুবই উজ্জ্বল হচ্ছে আমি যদি সরকারি ছাত্র সংগঠনের সাথে যাই। আবার যদি না যাই তাহলে আমার জীবন বিপর্যস্ত হয়। এই যে ছাত্রলীগের পেছনে আমরা যত মানুষ দেখি, সবাই যে আনন্দের সঙ্গে ওইখানে গেছে তা না, মানে তার বাবা মা তো তাকে মাস্তান হওয়ার জন্য পাঠায়নি, খুনি হওয়ার জন্য পাঠায়নি, তাকে লাঠি নিয়ে মারামারি করার জন্য পাঠায়নি, কিন্তু সে যে এইভাবে হয়ে গেল, এটা তো একটা এটার দায় দায়িত্ব তো সরকার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবারই আছে। তো সেই প্রক্রিয়া তখন শিক্ষার্থী, এখন এখানে একটা আলোচনা আসছে যে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস প্রণয়ন কিংবা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা কাঠামো, সেগুলো বিজনেসের একটা যোগাযোগ থাকা উচিত, ইন্ডাস্ট্রির একটা যোগাযোগ থাকা উচিত, তাইলে কর্মসংস্থানের একটা ব্যাপার। এখন ধরেন আমাদের এখানে ইন্ডাস্ট্রি যেগুলো আছে তার মধ্যে একটা প্রধান ইন্ডাস্ট্রি হলো সালমান রহমান। এখন তাকে আপনি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত করলেন, এখন যে ছদ্মবেশী তার যে চেহারাটা, তার আগের চেহারা ধরে, তাকে দরবেশ সাহেব বলে, ওই লোক যদি যুক্ত থাকে, কিংবা বসুন্ধরার আনভির যে ধর্ষণ এবং খুনের জন্য অভিযুক্ত, এই লোক যদি বিশ্ববিদ্যালয়ে যুক্ত থাকে, কিংবা এসালন, সে যদি কতগুলো ব্যাংক খেয়ে ফেললো, ওই এসালন যদি যুক্ত থাকে, তাহলে কি বিশ্ববিদ্যালয়গুলো কি দশা হবে? এমনি তাদের লোকজনেরাই বিশ্ববিদ্যালয়গুলোর এই সর্বনাশ করেছে, কিন্তু সে যদি সরাসরি যুক্ত থাকে তাহলে কি করবে? এখন তাহলে এই প্রশ্নটার সমাধান কি হবে, যে কর্মসংস্থানের ক্ষেত্রে কিভাবে সমাধান হবে? বাজারের চাহিদা, এই কথাটা খুব আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই বলে যে বাজার অনুযায়ী কেন বিশ্ববিদ্যালয় আপনাদের কি ছাত্রছাত্রী বের হচ্ছে, তারা তো বাজারে চাহিদা একরকম, তারা ওইভাবে ট্রেন না, আমরা লোক পাচ্ছি না, এরকম কথাবার্তা তো সবসময় আমরা শুনি। বাজারে চাহিদা, তাহলে কোথায় চাহিদা? বাংলাদেশে গ্রোথ যেটা হচ্ছে জবলেস গ্রোথ, কোনো জব নেই, গ্রোথ হচ্ছে কিন্তু জব তৈরি হচ্ছে না, জব অপরচুনিটি তৈরি হচ্ছে না। তো জব কোথায় আছে? এখন গার্মেন্টসে একজন ব্যক্তি কি কাজ করবে, ধরুন প্রোডাকশন ম্যানেজার হয়ে তার স্পেসিফিক কিছু জ্ঞান লাগবে, এটি কি বিশ্ববিদ্যালয়ে শেখানোর দায়িত্ব? বিশ্ববিদ্যালয় তো
একটা স্পেসিফিক ব্যাংকিংয়ের মধ্যে সে টাকা পয়সা লেনদেন করবে, কী করবে সেটা শেখানো বিশ্ববিদ্যালয় তো এই ধরনের বিষয়গুলো শেখানো তো বিশ্ববিদ্যালয়ের কাজ না। বিশ্ববিদ্যালয়ের কাজ হলো তার ভিত্তি তৈরি করা, জ্ঞানের জগৎ তৈরি করা, তার বোঝার শোনার ক্ষমতাটা তৈরি করা, তার বিশ্লেষণের ক্ষমতা তৈরি করা, উপলব্ধির ক্ষমতা তৈরি করা, সৃজনশীলতার বোধ তৈরি করা। তারপরে সে সেইটাকে অবলম্বন করে সে বিভিন্ন ধরনের কাজের মধ্যে যাবে, তার জীবিকা অর্জন করবে, সাথে সাথে তার জ্ঞান জগৎটাকেও সম্প্রসারিত করবে। মানুষ হিসেবে খালি তো এই চাকরি করবে আর ই করবে এইভাবে একজন মানুষ থাকবে, এভাবে তো আমরা মানুষকে দেখতে পাই না। তার মধ্যে তো একটা বিশাল সৃজনশীলতার ক্ষমতা আছে, তার ভেতরে অন্তর্নিহিত একটা বড় ধরনের সক্ষমতা আছে, সেটা তো প্রকাশিতই হইতে পারে না আমাদের পুরো ব্যবস্থার জন্য। তার মধ্যে কী ক্ষমতা সে নিজে হয়তো টেরই পায় না কখনো, যে তার মধ্যে বিজ্ঞানী আছে, সমাজবিজ্ঞানী আছে, লেখক আছে, কবি আছে, শিল্পী আছে, কত ধরনের সম্ভাবনা তার মধ্যে থাকতে পারে। সেটা সে সারাক্ষণ খুঁজতে হয় কোথায় চাকরি করবে, কোথায় চাকরি করবে, এগুলি খুঁজতে হয়। তো বাজারের যে বিষয় মানে কর্মসংস্থানের যে চাহিদা, সেটাও অর্থনীতি বা রাষ্ট্র কীভাবে চলে তার উপরে অনেকটাই নির্ভর করে। যেমন ধরেন বাংলাদেশে এখন কর্মসংস্থানের চাহিদা কোথায়? এখন স্টুডেন্টরা যে বিসিএস পড়ে তো না পড়ার কোনো কারণ নেই। বিসিএস হচ্ছে একটা নিয়মিত কাজের জায়গা তৈরি হচ্ছে, সুতরাং সে বিসিএস পড়ে, কিন্তু রেশনাল চয়েস। এখন ধরেন ব্যাংকে সে চাকরি করবে, কিংবা ব্যাংকে কিছু কিছু আছে, এনজিওতে কিছু আছে খুবই বেতন খুবই খারাপ অবস্থা, আর প্রাইভেট কোম্পানিতে কিছু কাজ আছে সেটারও বেতন খুব খারাপ। এগুলো এখনকার চাহিদা। কিন্তু আপনি চিন্তা করেন যে বাংলাদেশে পাবলিক এডুকেশন বলতে আমরা যা বুঝি, সর্বজন শিক্ষা, সেইটা 6%, যেটা জিডিপির অনুপাত, যেটা আজম বললেন যে 6%, আজম বললেন, মামুন বললেন, সবার আমাদের বক্তব্যের মধ্যে এটা আছে যে জিডিপির 6% এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অনেকে বলে যে আমাদের এত টাকা কোথায়? টাকার কথা চিন্তা করার দরকার নেই, এ তো অনুপাত। তোমার যে 100 টাকা হবে, 100 টাকার 6 টাকা তুমি দিবে। তুমি টাকা নেই বলবা কেন? অনুপাত হলে তোমার 6% তুমি অন্যরা দিতে পারে, অন্যরা তো 12% পর্যন্ত দেয়, তো তোমার 6% দিতে অসুবিধা। এইটা আপনি চিন্তা করেন, এখন 2%-এরও কম, এটা যদি 6%, 3 গুণের বেশি বাড়বে। যদি বাড়ে তাহলে আপনি এটা যদি নির্দিষ্ট লক্ষ্য পরিকল্পনা অনুযায়ী বাড়ে, তাহলে আপনি পুরো বাংলাদেশের পাবলিক এডুকেশন সিস্টেম, তার মানে কলেজে শিক্ষকদের যে খালি পদ আছে সেটা পূরণ করা সম্ভব। পাবলিক স্কুল মানে কিন্ডারগার্টেন আর প্রাইভেট বিভিন্ন ধরনের বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠানের বদলে একই ধরনের উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশে তৈরি করা সম্ভব। এটা যদি হয় তাহলে কত কর্মসংস্থান তৈরি হয়ে যায়। যদি পাবলিক এডুকেশনই ঠিকঠাক মতো সম্প্রসারিত হয়, এখানেই তো অসংখ্য কর্মসংস্থান তৈরি হবে। যদি বাংলাদেশের সকল ক্ষেত্রে পাবলিক হেলথ কেয়ার সিস্টেম, যদি ধরেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী যত দরকার তার তুলনায় অনেক কম আছে এখন, সেইটা যদি যথাযথভাবে তৈরি হয় তাহলে কিন্তু সেখানেও বিরাট চাহিদা। আপনি চিন্তা করেন যে বাংলাদেশে কোনো পাঠাগার বলে কিছু নাই, অথচ যে সমস্ত দেশকে অনুসরণ করা হয় বা তাদেরকে উন্নত বলা হয়, উন্নত বলে বাংলাদেশে প্রশংসা করা হয়, ধরুন যুক্তরাষ্ট্র, কানাডা বা ইউরোপিয়ান দেশ, তাদের তো পাড়ায় পাড়ায় লাইব্রেরি আছে, ওইটা অনুসরণ করার কথা তো মাথায় আসে। তো পাড়ায় পাড়ায় যদি আপনি লাইব্রেরি করেন তাহলে কত কর্মসংস্থান হয়। পাড়ায় পাড়ায় যদি কমিউনিটি সেন্টার হয়, কালচারাল থিয়েটার অ্যাক্টিভিটিস হয়, কত কর্মসংস্থান হয়। এবং যে বিষয়গুলোকে, যে বিভাগগুলোকে অপ্রয়োজনীয় বলা হচ্ছে, সেই বিভাগের লোকজনই তখন তো সব টানাটানি করবে যে আরও বেশি দরকার, আরও বেশি দরকার, শিল্পী দরকার, লেখক দরকার, দার্শনিক দরকার, ইতিহাসের লোক দরকার, এগুলো আরও বেশি বেশি দরকার। বিজ্ঞানের ক্লাব, বিজ্ঞানের গবেষণা, আর বিজ্ঞানের গবেষণাগার নাই স্কুল কলেজগুলো, সেগুলো হলে সেখানেই তো আপনার বহু বিজ্ঞানের লোকের কর্মসংস্থান হবে। তার মানে একটা রাষ্ট্র কীভাবে তার অর্থনৈতিক, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলছে সেটার উপরে নির্ভর করে যে কী ধরনের কাজের চাহিদা তৈরি হচ্ছে। কাজের চাহিদা, এখন তো কাজের চাহিদা ব্যাংকে যেতে হবে বা বিসিএস করতে হবে, কিংবা বিভিন্ন ধরনের 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এই সমস্ত কাজের মধ্যে যুক্ত হবে। তো এটা তো অর্থনীতি বা রাষ্ট্রের চাহিদার উপরে। সেই জন্য আমরা যখন বলবো এটা শুধু এইরকমভাবে সুপারিশ করলে বা চিন্তা করলে হবে না যে বিজনেসকে বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত করলে কর্মসংস্থান। আমাদের বলতে হবে যে পুরো রাষ্ট্র এবং অর্থনীতির জনপন্থী পুনর্বিন্যাসের যে জায়গাটা, সেটাও বিশ্ববিদ্যালয় থেকে আওয়াজ করতে হবে। তাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একটা ভবিষ্যতে তার নিজের যে কর্মসংস্থানের জায়গা, এটা একটা সম্মানজনক জায়গা পাবে। সবসময় দাসত্বগিরি করা তো এটা তো আমরা চাই না। আমরা চাই যে সে সম্মানজনক একটা জীবন, যেখানে সে নিজের চিন্তা প্রকাশ করতে পারে, সেটা করতে পারে।
যাই হোক, আমি আর বেশি দূর যাব না। আমি অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে, নিপীড়ন বিরোধী নীতিমালার কথা বলা হয়েছে, যেটা সারা বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়, শুধু না সকল জায়গাতেই এই বিভিন্নভাবে অপমান করা, নির্যাতন করা, নিপীড়ন করা। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ, এটাও একটা আন্দোলনের ফসল ছিল। ধর্ষণ বিরোধী একটা বিশাল আন্দোলন হয়েছিল, তার ফলে সেটার বিরুদ্ধে আমরা নীতিমালা প্রণয়ন করি, আমরা নিজেরা করলাম। তারপরে প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ওটা পাত্তা দিচ্ছে না। তারপর আমরা অনেক শিক্ষক এবং শিক্ষার্থী মিলে প্রতি বছর 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, যেটা সেখানে আমরা মিছিল করে প্রশাসন বিসির কাছে দিয়ে আসতাম যে এই যে রাখেন কাগজ। প্রতি বছর এটা আবার ইমপ্রুভ করতো, ইম্প্রোভাইজেশন হতো, আরও পরিশীলিত হইতো, আরও নতুন নতুন জায়গায় যোগ হইতো। এই করতে করতে আবার আরেকটা আন্দোলনের মুখে এসে যখন প্রবল চাপ তৈরি হলো, তখন বিশ্ববিদ্যালয়টা গ্রহণ করলো। বিশ্ববিদ্যালয় গ্রহণ করার পরে সেটা হাইকোর্টে গিয়ে একটা নিপীড়ন বিরোধী, যৌন নিপীড়নের মধ্যে একটা বড় অংশ, কিন্তু অন্যান্য নিপীড়নের বিষয় আছে। কিন্তু এটা বাস্তবায়ন হয়েছে, মানে গ্রহণ করেছে সিন্ডিকেট এবং হাইকোর্টও নির্দেশনা দিয়েছে। কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে দেখা গেল যে হয়রানি বা নিপীড়নগুলি হচ্ছে, সেটা ওই পর্যায়ে পর্যন্ত যাওয়ার আগেই নিপীড়নের এমন একটা আবহাওয়া যে সেখানে নিপীড়িত যে সে কথাটা বলতেই সুবিধা পাচ্ছে না, ভরসা পাচ্ছে না। আবার যে শিক্ষকরা এটার দায়িত্বে, সেই শিক্ষকরা আবার অনেক সময় নিপীড়কের সহযোগিতা পরিণত হয়েছে। তার মানে পুরো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আন্দোলন না থাকলে নীতিমালা, শুধুমাত্র নীতিমালা দিয়ে কাজ হয় না, কিন্তু নীতিমালাটা থাকতে হবে, এটা প্রথম শর্ত। এবং সেটা শুধু বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা সব জায়গায় এটা থাকতে হবে। এটাও আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি আর কথা বাড়াবো না। এখানে যে বিষয়গুলো আছে সেইগুলোর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, এবং আপনাদের যে প্রস্তাব এবং যে মতামত দিয়েছেন সেগুলি এর মধ্যে যুক্ত হবে। একাডেমিক ফ্রিডম পুরো জাতীয় স্বাধীনতার একটা অংশ। একাডেমিক ফ্রিডম তো আলাদা করে ফ্রিডম হয়। এখন শিক্ষক যদি যেটা আমাদের আলোচনা এসছে যে বিশ্ববিদ্যালয় একটা জ্ঞান চর্চার জায়গা, শিক্ষার জায়গা, কি করে হবে যদি তার নিয়ন্ত্রণ থাকে, মানে ইতিহাস আমি কি বলবো এটা যদি আমার বলে দেওয়া থাকে, কিংবা আমি সমাজ কিভাবে ব্যাখ্যা করবো সেটা যদি আমার সরকারের কাছে শুনে নিতে হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দরকার নেই। শিক্ষা গবেষণা মানেই হচ্ছে আমি নতুন জ্ঞান যোগ হবে, প্রশ্ন যোগ হবে, বিতর্ক যোগ হবে। সুতরাং একাডেমিক ফ্রিডম এটা হচ্ছে অনিবার্য, এবং সেটা সরকারের সাথে বিরোধ হইতে পারে, বিজনেসের সাথে বিরোধ হইতে পারে। আমার মনে আছে আমি একবার ইউনিভার্সিটি অফ ম্যানিটোবায় গেলাম, ম্যানিটোবা ইউনিভার্সিটির গেটের মধ্যে দিয়ে ঢুকতে পারছি না, কারণ এখানে একটা বিশাল মিটিং হচ্ছে। আমি তো দেখে একটু অবাক পেলাম যে এগুলো তো আমরা আমাদের দেশে দেখি, এখানে আবার কী হলো। পরে দেখি তারা লিফলেট দিচ্ছে, এবং সেটা হচ্ছে শিক্ষকরা দিচ্ছে। শিক্ষকরা এখানে অবরোধ করেছে, কারণ তাদের একজন কলিগ একটা গবেষণা করেছে সায়েন্সের, সেই গবেষণাটা পরিবর্তন করার জন্য যারা ফান্ড দিয়েছিল তারা চাপ সৃষ্টি করছে, কারণ তাদের ব্যবসার সমস্যা হয়। তো সেই যে এখান থেকে যে প্রশ্নটা আসলো, এখন যদি জিওলজি ডিপার্টমেন্ট শ্যাভরনের চাঁদা দিয়ে চলে কিংবা এশিয়ানার্জির চাঁদা দিয়ে চলে, তাহলে ওই শিক্ষার্থীরা যদি ওইখানে যতই টাকা পয়সা আসে সে তো জ্ঞান যোগ করবে না, এবং শিক্ষকেরও যোগ হবে না, শিক্ষার্থীরও যোগ হবে। তো কাজেই ওইটা যাচাই বাছাই করার ক্ষমতাটাও তো শিক্ষার্থীরও থাকতে হবে, শিক্ষকের থাকতে হবে, প্রতিষ্ঠানেরও থাকতে হবে। সেই উপলব্ধির ক্ষমতা এবং আত্মমর্যাদা বোধ এবং মেরুদণ্ড, এটা হচ্ছে ন্যূনতম শর্ত। বিশ্ববিদ্যালয় কেমন চাই সেটা, সেই জায়গাটা আমরা ধরেন কাদের কাছে বলছি নিজেদের কাছে বলছি, সমাজের কাছে উপস্থিত করছি, যারা সরকারে আছেন তারা যাতে শোনে সেটা কিন্তু আমরা বাধ্য করতে চাই। আর সরকারের উদ্দেশ্য আমরা বলতে চাই যে আগের সরকার গত 15 বছরে অনেক ক্ষেত্রে নিজেরা দায় মুক্তি দিয়েছে, নিজেদের অনেক অপরাধ করেছে, তারা ভেবেছে যে দায় মুক্তি আইন দিয়ে তাদের সব, সেটা তো হয়নি। এই সরকারকেও আমরা বলবো তাদের অনেক দায়, অনেক দায়িত্ব, এবং তাদেরকে কিন্তু আমরা কোনো দায় মুক্তি দেবো না, তাদের এই দায়িত্ব পালন করতে হবে। তারা একটা দায়িত্ব নেই। এই শিক্ষার্থী গণ অভ্যুত্থানের উপরে দাঁড়ানো সরকারের দায়িত্ব অনেক বেশি। তারা যদি এখান থেকে বিচ্যুত হয় কিংবা জনস্বার্থের যে দায়িত্ব সেখান থেকে সরে আসে, তাহলে আমাদের দায়িত্ব হবে তাদের দায় মুক্তি না দিয়ে তাদেরকে জনগণের মুখোমুখি করা। সেটা আশা করি এই সরকার মনে রাখবেন। সেই প্রত্যাশা রেখে, এবং আপনারা ইমেইলে আপনাদের বক্তব্য পাঠাবেন, মতামত পাঠাবেন, এগুলো দিয়ে আমাদের ক্রমাগত কথাগুলো বলে যেতে হবে। কথাগুলো বলতে এটা কি পরিস্থিতি হয়, কি হতে পারে, সেটা কিন্তু গত জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে আমরা দেখেছি। এটা
হঠাৎ করে এই আন্দোলন হয় না, হঠাৎ করে এই উত্থান হয় না, হঠাৎ করে মানুষ এত বিক্ষুব্ধ রাগ ক্রোধ নিয়ে রাস্তায় বন্দুকের সামনে দাঁড়ায় না। এটা বহুদিনের, এগুলো নিয়ে কথা বলতে বলতে কিংবা তার মধ্যে রাগ জমতে জমতে এই জিনিসটা হয়েছে। সুতরাং বলে যেতে হবে, কথা বলে যেতে হবে, দাবি জানাতে হবে এবং নিজেদের কাছে নিজেরা পরিষ্কার করতে হবে, বিতর্ক করতে হবে। এই ধারাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক সামনে আরো কর্মসূচি নেবে। আপনাদের সহযোগিতা আমরা আশা করি, সম্মিলিতভাবে আমাদের এই কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ এবং এখানে আমরা শেষ করি।